আজকের পর্বে আমরা পঞ্চম দফার নির্বাচন হয়ে যাওয়ার পরে কি দেখছি, কি আমাদের চোখে পড়ছে, কি বুঝছি সেইটা আপনাদের সামনে তুলে ধরব। তবে পর্বের শুরুতেই বলে রাখি, আমরা যা বুঝছি এবং আমরা আপনাদের সামনে যা তুলে ধরছি সেইটাই একদম ঠিক কথা, সেইটাকে ধরেই চলতে হবে এমনটা কিন্তু ভাববেন না। সব দিকটা দেখবেন, আমাদেরটাও শুনবেন, নিজের মতামত নিজে তৈরি করবেন। প্রথম কথা, যত নির্বাচনের সময় এগোচ্ছে তত বেশি করে যে জিনিসটা চোখে পড়ছে সেটা হলো বিজেপির যে প্রার্থী তালিকা রয়েছে, যে ক্যান্ডিডেট লিস্ট রয়েছে, সেখানে অন্যান্য দল থেকে নেতা, সাংসদ, এমএলএ এনাদেরকে নেওয়ার পরে, সেলিব্রিটিদেরকে দাঁড় করানোর পরেও বিজেপির নিজস্ব যারা ক্যান্ডিডেট তারা কিন্তু সেই অর্থে শক্তিশালী নয়। প্রচুর সেলিব্রিটিদেরকে দাঁড় করানোর পরেও, অন্য দল থেকে আসা নেতা, এমএলএ, মন্ত্রী, সাংসদ এদেরকে দাঁড় করানোর পরেও, এমনকি মুকুল রায়কে নির্বাচনী লড়াইতে নামিয়ে দেওয়ার পরেও মোটামুটি 100টা মতো আসন রয়েছে যেখানে কিন্তু বিজেপির স্ট্রং ক্যান্ডিডেট নেই। এই জিনিসটা বিজেপির যখন প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছিল তখনই প্রথম চোখে পড়েছিল, কিন্তু তখন একটা বেনিফিট অফ দ্য ডাউট দেওয়া হয়েছিল যে ঠিক আছে, যাদের নাম এখানে দেখা যাচ্ছে তারা হয়তো প্রথমবার নির্বাচনী লড়াইতে নামছেন, তাই মনে হচ্ছে তারা শক্তিশালী নয়। কিন্তু যত সময় এগোচ্ছে তত কিন্তু এই বেনিফিট অফ দ্য ডাউটের জায়গাটা কমে আসছে। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সঙ্গে যখন কথা বলেছি, তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করেছি, সেক্ষেত্রে বিজেপির নিজস্ব ক্যান্ডিডেট যেখানে দাঁড়িয়েছেন, যারা অরিজিনালি বিজেপির ক্যান্ডিডেট, তাদের নাম কিন্তু অনেক জায়গাতেই মানুষজন বলতে পারছেন না। তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাদের এলাকায় বিজেপির তরফ থেকে কে দাঁড়িয়েছেন, সেইটা কিন্তু অনেক সময় তারা বলতে পারছেন না। তারা নরেন্দ্র মোদীর কথা বলছেন, তারা অমিত শাহর কথা বলছেন, কিন্তু নিজের এলাকার প্রার্থীদের নাম কিন্তু তারা বলতে পারছেন না। আবার সেক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে যখন অন্য কোনো দলের থেকে আসা কেউ দাঁড়িয়েছেন বা কোনো সেলিব্রিটি দাঁড়িয়েছেন, সেই নামটা কিন্তু তারা জানেন, কিন্তু বিজেপির অরিজিনাল ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গাতেই স্ট্রং নয়। এবার একটা জিনিস লক্ষ্য করুন, যে কোনো একজন প্রার্থী যে ভোটটা পান তার পেছনে তিনটে জিনিস কাজ করে। এক হচ্ছে সেই প্রার্থীর একটা এলাকায় জনপরিচিতি, তার নিজের পরিচিতি। 2 নম্বর হচ্ছে দলের ভোট ব্যাংক, এবং 3 নম্বর হচ্ছে বড় বড় নেতারা, মন্ত্রীরা সেখানে শো করতে আসেন, সভা করতে আসেন, এবং তার উপর ভিত্তি করে তারা ভোটটা পান। কিন্তু এইসব জায়গাগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রার্থীদের নিজেদের অবদান, নিজেদের জনপরিচিতির অবদান একেবারে প্রায় নেই বললেই চলে। এবং দলের তরফ থেকেও কিন্তু এই যে বিভিন্ন রকম বড় বড় মন্ত্রী বা নেতারা বক্তৃতা দিতে আসছেন, রোড শো করছেন, সেইগুলোর ওপরেই বেশি ফোকাস করা হচ্ছে। প্রার্থী নিজেই কিন্তু প্রচারে একেবারে ফুটনোটে, এবং এই জায়গাগুলোতে কোনো না কোনো বড় নেতা এসে কিন্তু সভা করে গেছে। কখনো দিলীপ ঘোষ, কখনো অমিত শাহ, কিংবা কখনো নরেন্দ্র মোদীর সভা এখানে হয়েছে। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যেটা হচ্ছে, যেহেতু এই শাসক দল অনেক বছর ধরে রয়েছে এবং বিভিন্ন জায়গাতে তৃণমূল প্রার্থী হিসেবে কোনো ক্লাবের চেয়ারম্যান কিংবা সিটিং এমএলএ এদেরকে দাঁড় করিয়েছেন, তাই তৃণমূলের প্রার্থীকে এই বিষয়টা কিন্তু মানুষ জানেন। এবার এইখানে একটা কথা বলে রাখা উচিত, তৃণমূলের প্রার্থীকে যে মানুষ চেনেন সেটা ভালো কারণের জন্যেও চেনেন, আবার খারাপ কারণের জন্যেও কিন্তু পরিচিতি রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে তৃণমূলের প্রার্থী কে, এই প্রশ্ন করলে একেবারেই উত্তর দিতে পারেননি, একেবারেই জানেন না, এই সংখ্যাটা খুবই কম। সিপিআইএম এর ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো সিপিআইএম এর পশ্চিমবঙ্গের মাটিতে একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, যেটা কিন্তু এখনো কমেনি। কিছু কিছু জায়গায় যেখানে নতুন মুখ বা তরুণ মুখ যারা দাঁড়িয়েছেন, সেই সমস্ত জায়গায় কিছু কিছু মানুষজন হয়তো কে দাঁড়িয়েছেন তার নামটা জানেন না, কিন্তু এইটা জানেন যে এইবারে নতুন কেউ একটা দাঁড়িয়েছে, একটি ছেলে দাঁড়িয়েছেন কিংবা একটি মেয়ে দাঁড়িয়েছেন, তারা জানেন যে একটি নতুন কেউ দাঁড়িয়েছে, তরুণ কোনো মুখ দাঁড়িয়েছে, নামটা হয়তো তারা অনেক ক্ষেত্রে বলতে পারছেন না। কংগ্রেসের ক্ষেত্রে এই চেনা এবং অচেনাটা মিলিয়ে মিশিয়ে না চেনার দিকটাই বেশি। আইএসএফ এর ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি, আমরা যে যে জায়গাগুলোতে গেছি তার মধ্যে 2টো জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী ছিলেন, এবং সেক্ষেত্রে ওয়ান্স অ্যাগেন তারা আব্বাস সিদ্দিকীকে চেনেন, আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটা জানেন, কিন্তু আইএসএফ এর হয়ে তাদের এলাকায় কে দাঁড়িয়েছেন সেই নামটা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকে জানেন না। দ্বিতীয় কথাটা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে আমরা যখন গেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, আরও একটা জিনিস যেটা সামনে এসেছে সেটা হলো পার্টি অফিস বা গ্রাউন্ড লেভেল ওয়ার্কার। একটা জিনিস খেয়াল করা গেছে যে বিজেপি লড়াইটা করছে বা এবারে নির্বাচনে ভোটটা তারা পাবে 3টে জিনিসের ওপর ভিত্তি করে। এক হলো তাদের অন্য দল থেকে আনা নেতা নেত্রীরা, 2 হলো আরএসএস এর সাংগঠনিক ক্ষমতা, এবং 3 নম্বর হচ্ছে তাদের নিজেদের বিজেপির নিজস্ব ক্ষমতা। এবার এইগুলোর ওপর ভিত্তি করে তারা নির্বাচনে লড়াইটা করছে, কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে গ্রাউন্ড লেভেল ওয়ার্কারের কথা যদি হয়, সংগঠনের কথা যদি হয়, তাহলে তৃণমূলের থেকে কিন্তু বিজেপি খানিকটা পিছিয়েই রয়েছে।
বিভিন্ন জায়গাতে তৃণমূলের যত ছোট ছোট অফিস, যত ক্লাব, পুজো কমিটি প্রেজেন্স, এগুলো যতটা বেশি রয়েছে বিজেপির কিন্তু এখনো পর্যন্ত ততটা নেই। এবং তার একটা বড় কারণ হচ্ছে বিভিন্ন জায়গার যে অটোরিকশা ইউনিয়ন, রিক্সা ইউনিয়ন, বাস স্ট্যান্ডের ইউনিয়ন, এইগুলো কিন্তু এখনো তৃণমূলের হাতে রয়েছে। এবার বিজেপি যদি এবারে নির্বাচনে ভালো ফলাফল করে কিংবা এবারে যদি তারা জিতে যায় তাহলে হয়তো এই জায়গাটা তারা কভার করে নেবে, কিন্তু এখনো পর্যন্ত গ্রাউন্ড লেভেল ওয়ার্কার্সদের কথা যদি আমরা বলি বা পার্টি অফিসের কথা যদি আমরা বলি তাহলে বিজেপি কিন্তু তৃণমূলের থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় গ্রাউন্ড লেভেল ওয়ার্কার্সের সংখ্যা বিজেপির ক্ষেত্রেও কিন্তু কম নয়, কিন্তু তৃণমূলের থেকে সেটা বেশ খানিকটা কম। সিপিআইএম এর ক্ষেত্রে বলতে গেলে সেটা বেশ কিছুটা কম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় যে সিপিআইএম এর যে কটা পার্টি অফিস আমরা দেখেছি সেগুলো কিন্তু কমপ্লিটলি ওয়ার্কিং, সেখানে আলো জ্বলছে, কাজ হচ্ছে, রীতিমতো সেখানে প্রস্তুতি চলছে। তবে সেক্ষেত্রে একটা ইনভেস্টমেন্টের পার্থক্য চোখে পড়ে বা ধুমধামের পার্থক্য চোখে পড়ে তৃণমূল বা বিজেপির পার্টি অফিস এবং সিপিআইএম এর পার্টি অফিসের মধ্যে। কংগ্রেসের পার্টি অফিস খুব একটা আমাদের চোখে পড়েনি, সেটা আমাদের ব্যর্থতা হতে পারে বা হতে পারে এই মুহূর্তে তারা সেইভাবে অপারেট করছেন না, তারা হয়তো সিপিআইএম এর যে পার্টি অফিসগুলি রয়েছে সেখান থেকে অপারেট করছেন। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ক্ষেত্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীরা যেখান থেকে অপারেট করছেন সেই জায়গাগুলো আমরা দেখেছি, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তথাকথিতভাবে পার্টি অফিস আমাদের চোখে পড়েনি। তৃতীয় কথা, এটা আমরা এর আগের বারেও বলেছিলাম যে পশ্চিমবঙ্গে যে বয়স্ক মানুষেরা রয়েছেন তাদের কিন্তু আব্বাস সিদ্দিকীকে খুব একটা পছন্দ নয়, তারা আব্বাস সিদ্দিকীকে খুব একটা ভরসা করছেন না, এবং এইবারেও আমরা সেই একই প্যাটার্নটা লক্ষ্য করেছি। কিন্তু আগের বারে যেটা বলা হয়নি এবং এইবারেও আমরা যে প্যাটার্নটা দেখেছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে তরুণ যে সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষজন রয়েছেন তাদের মধ্যে কিন্তু আব্বাস সিদ্দিকীর একটা বড় প্রভাব রয়েছে। তারা কিন্তু আব্বাস সিদ্দিকীকে দিয়ে ভয়ঙ্কর ইমপ্রেসড। মানে বিভিন্ন জায়গায় যারা কাজ করেন, খাবারের দোকানে, টেলারিংয়ের দোকানে কিংবা রঙের দোকানে, বিভিন্ন জায়গায় যারা তরুণ ইসলাম ধর্মাবলম্বী মানুষজন তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তারা কিন্তু ফোন খুলে একেবারে তারা আব্বাস সিদ্দিকীর বক্তব্যের ভিডিও খুলে দেখিয়ে দিচ্ছেন, ইউটিউব চ্যানেল খুলে দেখিয়ে দিচ্ছেন, আর সেই চ্যানেলের নামটা আর বললাম না। অনেক ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের যে ডিসপ্লে প্রোফাইল পিকচারটা থাকে সেখানে তারা আব্বাস সিদ্দিকীর ছবি দিয়ে রেখেছেন, বিভিন্ন গ্রুপে কিন্তু আব্বাস সিদ্দিকীর বক্তব্য, তার ভিডিও, এগুলো চালাচালি হচ্ছে, কাজেই তাদের মধ্যে একটা বড় প্রভাব রয়েছে। এবং বিভিন্ন জায়গায় নিম্ন মধ্যবিত্ত অঞ্চল বা যেখানে মানুষজন খুব একটা অর্থনৈতিকভাবে শক্তিশালী নন সেই জায়গাতে যখন আমরা যাচ্ছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের যারা সমর্থক রয়েছেন ইসলাম ধর্মাবলম্বী তারা একটু ঘাবড়ে গেছেন, কারণ তাদেরকে এই ভাইজানের ভক্তরা কিন্তু উঠতে বসতে কথা শুনিয়ে দিচ্ছে। এমনকি আমাদের এক সতীর্থর সামনে একটা বেশ বড়সড় ঘটনা ঘটতে চলেছিল, কারণ ভাইজানের এক ভক্তর সামনে তৃণমূলের একজন সমর্থক ভাইজানকে নিয়ে একটি কথা বলেছিলেন যেটি ভাইজানের ভক্তর আপত্তিজনক লেগেছিল এবং সে প্রচণ্ড রেগে গেছিল। আগের বারের যে ভিডিও আমরা পাবলিশ করেছিলাম সেখানে কিন্তু অনেকেই আমাদের প্রশ্ন করেছিলেন যে এই যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে এইটা কি কোনো ফ্যাক্টর নয়, সমস্ত জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে, এইটা কোনো ফ্যাক্টর নয় নির্বাচনে? এর উত্তরটা একটু খটোমটো। একটা অংশের মানুষজন রয়েছেন যাদের কাছে এটা ফ্যাক্টর, এবং সে কারণে তাদের মধ্যে কেউ দিদিকে দায়ী করছেন, কেউ মোদিকে দায়ী করছেন। এবার বিষয়টা হচ্ছে যে এইবারে এই ধরনের প্রশ্নগুলো করায় আমরা 3 ধরনের অদ্ভুত উত্তর পেয়েছি, সেই উত্তরগুলো আমরা আপনাদের সামনে রাখছি। প্রথমটা হচ্ছে কেন্দ্র নয় রাজ্য বেশি কর নেয় সেই কারণে পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে। এইটা কিন্তু মানুষের মধ্যে হু হু করে ছড়িয়েছে, কিন্তু এইটা কিন্তু একটা মিথ্যে কথা, এটা একটা মিথ্যে ন্যারেটিভ। এর আগেও আমরা একটি পর্ব করেছিলাম, সেখানে বলেছিলাম শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় আমাদের দেশের কোনো রাজ্যই কেন্দ্রের থেকে বেশি কর নেয় না, এবং কেন্দ্র যে করটা নেয় তার 1 আধুলি মতো রাজ্যকে ফেরত দেয়। কাজেই কেন্দ্র কম কর নেয় এবং রাজ্য বেশি কর নেয় এই কথাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে একটা ন্যারেটিভ। কিন্তু যেটা বললাম এই জিনিসটা মানুষের মধ্যে হু হু করে ছড়িয়েছে। আমরা এটা ব্রিগেডে দেখেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে অহরহ এটা দেখছি, এই ধরনের ফেক নিউজ যেগুলো ভাইরাল হচ্ছে, এমনকি অন দ্য গ্রাউন্ড মানুষের মধ্যেও এটা ছড়িয়েছে এবং অনেকেই কিন্তু এটা বিশ্বাস করেন। দ্বিতীয় অদ্ভুত উত্তর যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে সব কিছুরই তো দাম বাড়ছে, এরপরে তো মানুষ না খেয়ে মারা যাবে, কাকেই বা দোষ দেব, আর দোষ দিয়েই বা কী করবো? এই হলো দ্বিতীয় কথা। তৃতীয় যে উত্তরটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে হ্যাঁ জানি দাম বেড়েছে,
কিন্তু এই নির্বাচনটায় আমরা এই দাম বাড়াটাকে ফ্যাক্টর বলে মনে করছি না, আমার কাছে অমুকটা ফ্যাক্টর। এবার এই অমুকটা যা খুশি হতে পারে, তোলাবাজ ভাইপো হতে পারে, সিন্ডিকেট হতে পারে, কাটমানি হতে পারে, মোদি চোর হতে পারে, অমিত শাহ বাটপার হতে পারে, এক্স নাম্বার অফ রিজনস হতে পারে, কিন্তু এই মূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, এইটাকে তারা ফ্যাক্টর হিসেবে দেখছেন না এই নির্বাচনে। এই জিনিসটা আগেরবারও আমরা এরকমই শুনেছিলাম, একটু খটোমটো লেগেছিল, তাই আমরা আপনাদের সামনে তুলে ধরিনি। কিন্তু এবারের জিজ্ঞাসাবাদের পরেও যখন একই ধরনের উত্তর আমরা পেলাম, তখন আমরা এটা আপনাদের সামনে তুলে ধরলাম। পঞ্চম কথা, কৃষি বিল কি একটা ফ্যাক্টর নয়? না, বেশিরভাগ মানুষের কাছে এই কৃষি বিল কোনো ফ্যাক্টর নয়। অনেক মানুষজন রয়েছেন যারা জানেনই না যে কৃষি বিল নিয়ে সমস্যাটা কোথায়, কেন মানুষজন আন্দোলন করছেন। এমনকি পরিযায়ী শ্রমিকদের কথাও কিন্তু অনেকেরই মনে নেই। মানুষের যেটা মনে রয়েছে সেটা হলো এই লকডাউন। এই যে লকডাউনটা গেল, সেখানে কে তাদেরকে কি দিয়েছে, কে তাদেরকে কি দেয়নি, কে খাবার আগে দিয়েছে, কে খাবার পরে দিয়েছে, কে খাবার দিতে দেরি করেছে, কে জিনিসপত্র পাঠিয়েছে, কে জিনিসপত্র পাঠায়নি। বিশেষ করে যারা কিন্তু দিনের ভিত্তিতে কাজ করেন, মানে কোনো কনস্ট্রাকশন সাইটে দিনমজুরের কাজ করেন কিংবা রিক্সা চালান, তাদের মধ্যে এই বিষয়টা কিন্তু আরও প্রবল। তাদের কাছে মানদণ্ডটা খুব সোজা। এই লকডাউনে কে দিয়েছে, কে দেয়নি, কে খেতে দিয়েছে, কে খেতে দেয়নি, বা খাবার দেওয়া নিয়ে ট্যান্ডাই ম্যান্ডাই করেছে। কাজেই তারা কিন্তু এই জিনিসটা মনে রেখে দিয়েছে, লকডাউনের বিষয়টা তাদের মনে রয়েছে। কৃষি বিল তাদের কাছে ফ্যাক্টর নয়। পরিযায়ী শ্রমিক তারা ভুলে গেছেন, কিন্তু লকডাউনে কে কি করেছে, কে কি করেনি, এইটা কিন্তু তাদের জীবনে খুব গুরুত্ব রাখে এবং তারা এই জিনিসটাকে মনে রেখে দিয়েছে, এবং এই নির্বাচনে কিন্তু তার ফলাফল দেখা যাবে। ষষ্ঠ কথা, আগে আমরা ভাবতাম এই দলের মিটিংয়েও যায়, ওই দলের মিছিলেও যায়, এইটা আসলে একটা ইয়ার্কি, মানে এগুলো বোধহয় শুধু গানেই হয় যে সকালে একদিকে বিকেলে আরেকদিকে। কিন্তু না, মানুষের সঙ্গে কথা বলতে নেমে আমরা বুঝতে পারলাম বাস্তবটা অন্য। বাস্তবে এই দুদিকেই যাওয়াটা বাধ্যতামূলক, এবং সেক্ষেত্রে এই দুদিকেই যদি তারা না যান, তাহলে পরিস্থিতি তাদের জন্য বেশ ভয়ঙ্কর হতে পারে। মানে এইসব মানুষগুলোর সঙ্গে কথা বলে মনে হয় যে এমন বিষয় যে এই ভোটটা আসার ঠিক আগেই এই মানুষগুলোর একটা দাম আছে, যেহেতু এদের কাছে ভোটার আই কার্ড রয়েছে। সারা বছর সবাই ফেরে ছড়িয়ে থাকেন, এদের কথা কেউ ভুলেও ভাবেন না, কিন্তু এই নির্বাচন আসলেই এদের দামটা বেড়ে যায়। আর এই মানুষগুলো দুদিকে যান, কারণ দুদিকে গেলে খাবার পাওয়া যায়, টাকা না হোক অন্তত প্যাকেট পাওয়া যায়, লুচি আলুর দম বোঁদে, কিংবা যদি একটু বেশি দাম হয় তাহলে বিরিয়ানি পাওয়া যায়। এই দুদিকেই তারা যান, কারণ প্রথমত এই যাওয়াটা বাধ্যতামূলক, এবং দ্বিতীয়ত তারা খাবার দাবার পান। এবং একটা যুক্তি এখান থেকে উঠে আসে যে আমাদেরকে তো কেউই দেখে না, কাজেই কে এলো কে গেল তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। এই যে আমরা একটা কথা বলি বারবার যে বিভিন্ন জায়গায় আপনার পছন্দের প্রার্থী, আপনার পছন্দের দলকে দেখে ভেবে তারপর আপনি আপনার ভোটটা দিন, এই দেখে ভেবে চিনতে ভোট দেওয়াটাও কিন্তু একটা প্রিভিলেজ, যেটা এখনো পর্যন্ত বহু মানুষ পান না। যারা এটা পান অনেকে সেটা পেয়েও নষ্ট করেন, কিন্তু বহু মানুষ রয়েছেন যাদের কিন্তু এই প্রিভিলেজটা নেই। সপ্তম কথা হচ্ছে যে আগের কথার সূত্র ধরেই বলি, বিজেপি বা তৃণমূল কারুর কাছে এই নির্বাচনে কিন্তু টাকার পরিমাণ কম নেই, এবং তারই সঙ্গে কম নেই প্রতিশ্রুতিও। দলের তরফ থেকে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে ম্যানিফেস্টোতে, সেগুলো তো রয়েছে, তারই সঙ্গে বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন জায়গায় নিজেদের মতো করে কিন্তু প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। ঠিক আছে, এই জায়গাতে টাকা দিয়ে দেবো, ওই জায়গায় ব্যবস্থা করে দেবো, এগুলো কিন্তু চলছে। যেমন কয়েকটা কমন জিনিস আমরা খুঁজে পেয়েছি। এক হচ্ছে রেশন কার্ডের জোগাড় করে দেওয়া। কিছু মানুষজন রয়েছেন যারা অর্থনৈতিকভাবে শক্তিশালী নন, রেশন কার্ডের উপর ভিত্তি করে তাদের পরিবার চলে, সংসার চলে, সেখানে হয়তো পরিবারের সবার কাছে রেশন কার্ড নেই। যে প্রার্থী ভোট চাইতে আসছেন তিনি বলছেন, আমি যদি ক্ষমতায় আসি তোমার পরিবারের সবার যাতে রেশন কার্ড হয় সেই ব্যবস্থা আমি করে দেবো। কিংবা আরেক জায়গায় বলা হচ্ছে ইল্লিগাল কাজকর্মের জন্য যে টাকা পয়সা নেওয়া হয় সেগুলো কমিয়ে দেওয়া হবে। মানে কেউ হয়তো এসে বলছে আমি যদি ক্ষমতায় আসি ওই কাজের জন্য তোমাদেরকে যে টাকাটা দিতে হয় সেটা কমে যাবে। মানে মানুষজনকে আমরা যখন জিজ্ঞেস করছি তাদের বক্তব্য হচ্ছে অমুক এলে টাকা নেবে, কিন্তু তমুক এলে বলেছে টাকাটা কম নেবে। প্রত্যেক প্রার্থীর কাছে এটা একটা ইউনিভার্সাল থিওরি হয়ে গেছে যে কিছু না কিছু একটা গুঁজে দিতে হবে। এবার সেটা আগের থেকে কম দিতে হবে না আগের থেকে বেশি দিতে হবে, সেইটা নির্ভর করছে জায়গার উপর।
শেষ কথা, মানুষের মুখে মাস্ক নেই, সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো বালাই নেই, এতগুলো দফার নির্বাচন হয়ে গেছে, তারপরেও মানুষের মধ্যে উদ্দীপনার কোনো ভাটা নেই। মানুষ বেরোচ্ছেন, প্রচারে বেরোচ্ছেন, বিভিন্ন র্যালিতে যাচ্ছেন, সভাতে যাচ্ছেন, সংক্রমণের কথা বারবার বলা হচ্ছে, ইলেকশন কমিশনের তরফ থেকে নানান রকম নিয়মের কথা বলা হচ্ছে, এত হু হু করে সংক্রমণের গ্রাফ বাড়ছে সেই কথা বলা হচ্ছে, কিন্তু তারপরেও মানুষের উদ্দীপনায় কোনো খামতি নেই। আমরা একটা ভয়াবহ সময়ের দিকে হয়তো এগোতে চলেছি। এবারে আসি, এই কথাগুলো আমরা কিসের ভিত্তিতে বললাম? আগের পর্বেও আমরা বলেছি বারবার, 2011 থেকে 2021 পর্যন্ত যা যা নির্বাচন হয়েছে ইলেকশন কমিশন থেকে তার তথ্য, কে জিতেছেন কে দাঁড়িয়েছেন সেইগুলো থেকে, এবং তারই সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলেছি। কেউ হয়তো আমাদের মধ্যে অফিসে যান ট্রেনে করে, তিনি ট্রেনের মানুষের সঙ্গে কথা বলেছেন। কেউ হয়তো তার মাসির বাড়ি, তার পিসির বাড়ি চলে গেছেন, বিভিন্ন বিধানসভা কেন্দ্রে চলে গেছেন, সেখানকার মানুষের সঙ্গে কথা বলতে, এটা বুঝতে যে মানুষ কি ভাবছেন, মানুষ কি দেখছেন, এবং সেই সমস্ত তথ্যগুলোকে একসঙ্গে করে একটা ফর্মুলায় ফেলে আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে আমরা পঞ্চম দফার নির্বাচনের পরে এই বুঝতে পারছি, আমরা এই দেখতে পাচ্ছি। আবারও বলি, আমরা যা বুঝতে পারছি, আমরা যা দেখতে পাচ্ছি, আমরা যেটা আপনাদের সামনে বলছি সেটাই শেষ কথা নয়। সবারটা শুনুন, আমাদেরটাও শুনুন, নিজের মতামত নিজে তৈরি করুন। আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।